অমরনাথ যাত্রা 2025 এখান দিয়েই শুরু হবে। মিনি সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা জেগেছে, তাই যাচ্ছি। এই রাস্তা দেখে মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড না মিনি নরকপুরি। এই হচ্ছে বৈশরণ ভ্যালির গেট। এইখানেই ঘটেছিল সেই ভয়ানক জঙ্গি হানা। बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। आप बोले ना मुझे पर थी क्या बोलते भेलपुरी खाली थी, मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। এটাই সেই অভিশপ্ত বৈশরণ ভ্যালি। এটাকেই মিনি সুইজারল্যান্ড বলা হয়। এইখানে তো প্রচুর মানুষ এখন সব খাওয়া দাওয়া করছেন। আর এখানেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছিল বহু পর্যটক। প্রায় 28 জন পর্যটক অমানবিক জঙ্গিদের হাতে খুন হলেন। তাই প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা করে মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করি। আমি যখন এখানে ছিলাম তখনও হয়তো জঙ্গিরা এই জঙ্গলেই ঘাঁটি গেড়েছিল। এই ঘটনা দেখার পর ভিডিও যখন এডিট করছি ভয়ে আটকে উঠছি, হয়তো আমাদের সাথেও এরকম ঘটনা ঘটতে পারত। যাই হোক, আগামীতে যারা অমরনাথ যাত্রায় আসবেন অবশ্যই সতর্ক থাকবেন। পেহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভীষণ সুন্দর, আর এই সৌন্দর্যের টানেই তো এত হাজার লক্ষ পর্যটক কাশ্মীরে পাড়ি দিত। জানি না কি হবে। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হবেই এই আশায় ভিডিও শুরু করছি শ্রীনগর থেকে। শুভ সকাল, একটা নতুন দিন। এখনও রয়েছি আমরা ডাল লেকের পাড়ে শ্রীনগরে। এখান থেকে আজকে আমরা রওনা দেব পেহেলগামের উদ্দেশ্যে। এই হচ্ছে ডাল লেক, আমাদের সামনে প্রচুর হাউস বোট এবং শিকারা আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের জন্য ট্যুর পিকার্স যে ব্যবস্থা করেছিল একদম গাড়ি নিয়ে সময় মতো হাজির হয়েছে আমির ভাই। আজকে আমাদের প্ল্যান হলো পেহেলগাম যাওয়ার পথে প্রথমে পামপুরে জাফরান ক্ষেত দেখব, তারপর কেশর এবং ড্রাই ফ্রুট কিনে আপেল বাগান হয়ে পেহেলগাম পৌঁছাবো। এই হচ্ছে জাফরান, এই দেখুন, আর এই হচ্ছে জাফরান ক্ষেত। সবাই জানেন কাশ্মীরের বিখ্যাত হচ্ছে জাফরান। সেই জাফরান ক্ষেতে আমি এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তার পাশেই এটা দেখা যায়। এই হচ্ছে জাফরান ক্ষেত, এই দেখুন। আর দূরে ওগুলো সর্ষে ক্ষেত, কিন্তু এইগুলো জাফরান। কোনো ফুল টুল কিছুই নেই, জাস্ট ক্ষেতটা পড়ে আছে। সেপ্টেম্বর অক্টোবরে হয়তো এইগুলো পুরোটা পাওয়া যাবে। জাফরান গাছের এখানে এই যে মাটি, এই মাটি কিন্তু এই মাটিকে বলা হয় কারওয়া। কাশ্মীর উপত্যকা জুড়েই রয়েছে এই কারওয়া মাটি। পুরো জাফরান গাছ এই পুরোটাই, তার মাঝে কিছু কিছু সর্ষে ফুলও দেখছি। এই এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে পাম্পোর শহর, এবং পাশে ক্ষেত দেখালাম জাফরানের। এই অঞ্চল পুরোটাই হচ্ছে কেশরের জন্য বিখ্যাত। জাফরান বর্ধমানের ল্যাংচার দোকানের মতো এই পাম্পোরে হচ্ছে জাফরান অর্থাৎ কেশরের জন্য বিখ্যাত। আমার পার্শ্ববর্তী যত দোকান দেখছেন সবই কেশরের দোকান। এই দেখুন, এই দোকান ভর্তি এই কেশর অন্যান্য কিছু। এই केसर गुलिए রেখেছে এই যে দেখুন। पूरा हिंदुस्तान में जो कल्टीवेशन होती है ना केसर की, वो इसी एरिया में होती है। वो फेयरनेस के लिए सबसे बेस्ट माना जाता है। ये देखो केसर, हाँ ये ओरिजिनल केसर। 4 तरीके से पहचाना जाता है केसर को। फर्स्ट, जो इसमें स्मेल आते हैं ना, तो वो एरोमेटिक स्मेल आना चाहिए। एंड सेकंड, ये आगे होता है मोटा, पिछले होता है पतला, जस्ट लाइक स्नेक, जैसे सांप होता है। हम केसर डाल देंगे, ये आगे मोटा पिछले पतला, जस्ट लाइक स्नेक, जैसे सांप होता है ना। चाहे दूध के अंदर डाल देंगे या पानी के अंदर डाल देंगे ना, ये पानी के अंदर फ्लोट करना चाहिए। एंड जैसे इसको हम पानी के अंदर डाल देंगे ना, ये धीरे धीरे 10 मिनट के अंदर कलर छोड़ना चाहिए। समझो अगर हम पानी के अंदर डाल देंगे, अगर से फटक से अपना कलर छोड़ दिया ना, वो कलर कोटेड होता है। अब इसको आगे वाले दांतों से हल्का सा क्रश कर देना, चुबा दो मुंह के अंदर पूरा। आगे वाले दांतों से हल्का सा क्रश कर देना। ये आपको लिटिल भी कड़वा लगना चाहिए, क्योंकि ये ऊपर वाले का करिश्मा होता है, इसके अंदर होता है मेडिसिन वैल्यू। 2 ग्राम, 5 ग्राम, 10 ग्राम, 10 ग्राम, 20 ग्राम, 20 ग्राम। पर ग्राम पड़ती है 300 रुपीज। ये ब्लूबेरी होता है, माउथ अल्सर पड़ती है ना मुंह के छाले, उसको क्योर कर जाते हैं। ये रोजबेरी हॉट फंक्शन, हॉट स्ट्रोक के लिए। यहाँ की ड्राई कीवी होता है, यहाँ की पीच होता है। खा के देखो, टेस्ट कर लो। এই হাইওয়েতে এই জায়গায় রয়েছে ইমার্জেন্সি রানওয়ে, মানে যে কোনো সময় ফ্লাইট বা হেলিকপ্টার এখানে ল্যান্ড করতে পারে। এই জন্য রাস্তা এখানে এত চওড়া। এই আমরা এখন অনন্তনাগ শহরের উপর দিয়ে যাচ্ছি। এই অনন্তনাগ থেকেও অনেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে পেহেলগাঁও যায়।
অনন্তনাগ থেকে প্রকৃতি পাল্টে গেল। পাহাড়, নদী আর উইলোর হাতছানিতে আমরা এগিয়ে যাচ্ছি এখানকার বিখ্যাত আপেল বাগানের দিকে। অনন্তনাগ থেকে এখন যাচ্ছিলাম অনেকটা আসার পর, এর চারিদিকে শুধুই আপেল বাগান। এখন তো আপেল পাবেন না, আপেল আপনারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় পাবেন। আর সব জায়গায় ব্যবসা আছে, কিছু না কিছু বিক্রি করার ধান্দা এরা এরকম নিয়ে আসে। এই আপেল বাগানের ভেতর ঢুকছি, অনেকেই আগে থেকে রয়েছে কিন্তু আপেল তো একটাও নেই। এই দেখুন কত লোক, এখন আপেল নেই কিন্তু ভেতরে সবাই ঢুকেছে আপেল দেখার জন্যে। ও এই দেখুন বাইরে থেকে এত কদর করে এখন একটা গাছেও আপেল নেই, তাও ডেকে এনেছে, কারণ এইখানে জুস নানান কিছু আছে এইগুলো কেনার জন্যে। এই ছোট ছোট কুড়ি বা পাতা এখন হবে এরকম একটা ব্যাপার এখানে হয়েছে। এই এখন হবে আর কিছুদিন পরেই এটা পাতা ছাড়বে। পাতা ছাড়ার মতো সব গাছগুলোতে হয়ে গেছে। আর এইখানে এরা বিক্রি করছে অ্যাপেল জুস, অ্যাপেলের নানান কিছু জ্যাম, জেলি, এইগুলো এইখানে বিক্রি করে। এই যে এখানে ये जूस कितने की है एक कप? जूस 50 रुपीस पर ग्लास। पहलगांव যাওয়ার পথেই এই সমস্ত যে আপেল বাগান, এই আপেল বাগান সব থেকে বড় কাশ্মীরের মধ্যে বলা যায়। আর এই বাগানে এসে অ্যাপেল জুস, এখন তো আপেল নেই, ওই জুস মোটামুটি লাগলো। এখানে সব টেস্ট করাচ্ছে। নাও, আমি তো আগেই বলেছি যত্ন করে যখন ঢোকাচ্ছে কিছু নিশ্চয়ই বিক্রি করবে। কিন্তু আমরা এখান থেকে কিছুই নিইনি, এর থেকে আমাদের ওদিকেই ভালো পাওয়া যায়। তবে সিজনে এলে আপনারা টাটকা আপেল নিয়ে যেতে পারেন। পেটে এখন ভীষণ খিদে, আপেল জুসে কি আর পেট ভরে? আমরা এখন তাই খুঁজে চলেছি কোনো ভাতের হোটেল। পেহেলগাঁও যাওয়ার পথে এখন আমরা খেয়ে নেবো দুপুরের খাবার। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, আগেই বলছি, দুপুরের খাবারটা থাকে না। এই রেস্টুরেন্টে সবাই বসে গেছে, এখানেই এখন আমরা খাবো। এই আমরা খেয়েছিলাম এই রয়্যাল ধাবা থেকে। এই হোটেলের খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো। খাওয়ার পরে আমরা এই রাস্তায় রওনা হয়েছি। কল্পনা করা যায় কি অসাধারণ দৃশ্য। এটাও ভাবা যায় না ভূস্বর্গে বারবার জঙ্গি হানা। এ পথেই আড়ালে আবডালে কখন যে তারা প্রবেশ করে, ঘাঁটি গাড়ে আর নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করে। তাই সৌন্দর্য উপভোগের পাশাপাশি মনেও একটা ভয় থাকে। ওয়েলকাম টু পেহেলগাম। পেহেলগামে প্রথমেই আমাদের প্ল্যান হোটেলে না গিয়ে মিনি সুইজারল্যান্ড মানে বৈশরণ ভ্যালিতে যাব, আর যেখানে এই জঙ্গি হামলা ঘটে। এই পৌঁছে গেলাম, এখানে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে, আর এখান থেকেই ঘোড়া আপনাকে নিতে হবে বৈশরণ যাওয়ার জন্য। এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকে এই রকম পর্বত, পাইন গাছ আর বরফে ঢাকা। আর এইটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট থেকেই কিন্তু ঘোড়ায় করে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। এই ঘোড়ায় করে বৈশরণ ভ্যালি সহ নানান জায়গায় যাবে। তবে এখানে ঘোড়া বা যাতেই যান না কেন বার্গেনিং সব জায়গায় করতে হবে, দাম দর করতে হবে। আর এই বৈশরণ ভ্যালি বা অন্য কোথাও এই প্যাকেজের মধ্যে নেই, আমরা এগুলো এক্সট্রা করে নিচ্ছি। এই এখান থেকে জুতো ভাড়া 150 টাকা, কোথাও 200 টাকা এরকম চাইছে। 150 রুপিয়া। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন জুতো নিয়ে নিচ্ছি, 150 টাকা করে পড়ছে। আমরা 3-4টে পয়েন্টে যাব, দেখা যাক। ঘোড়ায় করে কাদা হয় প্রচুর। এই রাস্তা আসলে একটু ডেঞ্জার, পুরোটাই হচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা। একজনে দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে আর মাঝপথে এইভাবে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। তো এখানে আসলে ঘোড়ার রেটটা অনেক বেশি। এই বাড়িতে অ্যাডভেঞ্চার হয়ে গেল, এরকম কাদা পিচের মধ্যে দিয়ে ঘোড়া যাবে। ঘোড়ার রাস্তা এত বিভৎস খারাপ আমি আগে দেখিনি। আর এই পাথুরের রাস্তা, তার সঙ্গে কাদা, এটা কি যাতাই ব্যাপার বলুন? মানে ন্যূনতম রাস্তা ঠিক করা হয় না আমি দেখেছি, শুধু ইনকামের ধান্দা। এ কনসা ভ্যালি? পেহেলগাম ভ্যালি। আচ্ছা, এটা পুরনো পেহেলগাম ভ্যালি। হ্যাঁ, দূরে বরফ আছে। হ্যাঁ, মিট্টি কা ঘাট হ্যাঁ ইধার। এখন মানে ঘোড়ার জ্যাম, যে কোনো সময় গুঁতো গাতা হয়ে যেতে পারে, এগুলো খুব সাবধানে যেতে হবে। আরে এত কষ্ট করে কি যাওয়া যায়? মানুষেরও কষ্ট, ঘোড়ারও কষ্ট। পেহেলগাম থেকে বৈশরণ ভ্যালির দূরত্ব 6 কিলোমিটার, কিন্তু ঘোড়ায় এলে 2 থেকে 3 কিলোমিটার পথ। ঘোড়া ভাড়া 2,500 থেকে 3,000 টাকা পড়ে একজনের। তবে এর সঙ্গে আরও কিছু পয়েন্ট ঘুরে দেখা যায়। কিন্তু বর্তমান জঙ্গি হামলার পর জানি না কবে
টুরিস্ট আবার সাহস করে আসবে এখানে। অন্তত বৈশরণ ভ্যালি এখান থেকে মনে হচ্ছে ঘন্টাখানেক লাগে। কিতনা সময় লাগেগা? 2 ঘন্টা লাগবে যাওয়া আসায়। এই দেখুন কতটুকু ছোট বাচ্চা নিয়ে গেছিল, এরকমও নিয়ে আপনারা যেতে পারেন। এই জায়গায় পুরো জ্যাম হয়ে গেছে ঘোড়ার, কোনটা কোন দিক দিয়ে যাবে বোঝা যাচ্ছে না। আমাদেরটা আবার এইটুকু উঠে দাঁড়ালো, নামছে একটা কোন দিক দিয়ে, উঠছে একটা কোন দিক দিয়ে, এই কাদার মধ্যে। এটাই হচ্ছে প্রবলেম, মানে এখানে মানুষ ওঠানামা করাটাও কঠিন। এই দেখো পা স্লিপ করে কিনা, এটাই ভয় লাগে। धीरे धीरे धीरे। हाँ ये क्या दिखाता है? ये भी दिखाता है सबको, ये देवियन है जिसका डजन मतलब बोलेगा ना हम, जो महाराजा हरि सिंह है। हाँ 31 से 2 शिकार किया यहाँ पे। क्या किया? हाँ 2 शिकार किया यहाँ पे। उसने हिरन और गया पानी पीने इसे नाले में। हाँ उसने 31 से 2 शिकार किया, हिरन भी हीरो भी वहाँ भी इसका शिकार किया। इसका पार्ट गया नाम डबल शिकार डेबियन। देवियन। हाँ दूसरा स्पॉट। ওরে বাপ রে, ঘোড়ার ডাক কি! এই পাশে খাড়া একটা খাদ রয়েছে, আর এই দূরে আমরা বরফ দেখতে পাচ্ছি এখন। আর এখনও ঘোড়ার লাইন যাওয়া এবং আসার। এই দেখুন কীরকম খাতের পাশ দিয়ে যাচ্ছে, কি দৃশ্য পিছে দেখুন। এই একটাই রাস্তা এখান দিয়ে যাওয়া আসা, এটা কি সম্ভব বলুন? এই আবার 2 জন একসঙ্গে। এই যে এনারা ঘোড়ায় না যেতে পারে লাস্টে হেঁটে যাচ্ছে। এই জার্নি মানে জীবন হাতে নিয়ে যাওয়া, মানে আপনার শরীর মন দুদিকেই শক্তি লাগবে, এবং সেই সঙ্গে হাত পা সাবধানে রাখবেন, যে কোনো সময় লেগে যাচ্ছে আমাদের। হ্যাঁ মাঝে মধ্যে বরফের দেখা পাওয়া যাচ্ছে। অসুবিধায় ঘোড়ায় ঘোড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় যখন, তখনই প্রবলেম হয়। এবার আমরা নদী ক্রস করছি। ঘোরে আবি পানি পিয়েগা। এখন যত উপরে উঠছি ঠান্ডা লাগছে, 2 জন গেলে তো আরও সমস্যা বেশি। তবে যখন ফাঁকা থাকবে তখন আপনারা এইটা করলে আরও ভালো হয়, কিন্তু যখন ঘোড়ার চাপ বেশি তখন এটা মুড়েই ভালো হবে না। আর এবারে একটু রাস্তাটাও ভালো হবে মনে হচ্ছে। বাবারে অনেক খারাপ রাস্তা দিয়ে এতক্ষণ এসেছিলাম, এবার ডাকছে কেন? এইখানে এসে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। এদিকেও এখন বরফ রয়েছে, এদিকেও বরফ রয়েছে, মানে আমরা যাচ্ছি এই দিকে আপাতত। এই হচ্ছে বরফ, একদম পাশ দিয়েই রয়েছে বরফ। হ্যাঁ এখন অনেকটাই আর আমি যাচ্ছি, কিন্তু ওঠার পথে ভীষণ কষ্ট হয়েছে। এদের 2টো ঘোড়া আবার ওই পাশ দিয়ে নেমে গেছে, খাড়াই আর কি। আর চারিদিকে এরকম পাইনের শাড়ি। ওরে বাপরে, কাদার মধ্যে তো ডেবে গেল পুরো, আবার এই রাস্তায় উঠবে ভাবো। এই অনেকটা উপরে উঠে যাওয়ার পরে এখন শুধু চারিদিকে বরফ দেখা যাচ্ছে। এটা টপকালেই আমরা বৈশরণ ভ্যালিতে প্রবেশ করব। এবার ঘোড়াগুলো একটু রেস্ট পাবে মনে হচ্ছে, আর আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এই কাদা পিসের মধ্যে এখন যদি হাঁটতে হয়, এই দেখুন হাল হাল বেহাল। এই দেখুন ঘোড়া এখানে কত দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো এখন নেমে, এখনো ঘোড়ার চাপ, ঘোড়া যেখান থেকে হাঁটে এবার আমাদের হাঁটতে হবে। এগুলো রিটার্ন করছে, যাবো কি করে বলুন দেখি এখানে? হ্যাঁ যেতে পারছো না, সাবধানে যাও। এখন সামনে বৈশরণ ভ্যালি, কিন্তু এত কাদা। রাস্তা দেখুন, রাস্তা দেখে কি মনে হচ্ছে? এই রাস্তা দেখে মনে হচ্ছে এটা মিনি সুইজারল্যান্ড না, মিনি নরকপুরি। ভ্যালি যে দেখবো কি করে দেখবো? সব ঘোড়া এখান থেকে তুলছে। আমরা নরকপুরি ছাড়িয়ে এসছি, এবার নরক থেকে দেখি স্বর্গের খোঁজ করে দেখি। বাপ রে বাপ, এই হচ্ছে বৈশরণ ভ্যালির গেট। মানে এই জায়গাটা তো জমজমাট, একেবারে চারিদিকে বরফের চূড়া, কিন্তু এলাম যে রাস্তায়,
এই টিকিট কাটলাম, বড়দের 35, বাচ্চার 15। ভাইয়া 4। ও এই হচ্ছে নাকি ভূস্বর্গ, ওই দূরে বরফ দেখা যাচ্ছে। সত্যি জায়গাটা খুবই সুন্দর, নিঃসন্দেহে এটা মানতে হবে। আর এইখানে তো প্রচুর মানুষ এখন সব খাওয়া দাওয়া করছেন। বৈশরণ ভ্যালি বেশ উঁচুতে অবস্থিত, চারিদিকে শুধুই পাইন গাছে ঘেরা, দুর্গম এবং লোকালয় থেকে অনেক দূরে। আবার প্রচুর মানুষ এক জায়গায় ভিড় করে, আর ঠিক এই সুযোগটাই জঙ্গিরা কাজে লাগিয়েছে। এর আগে কখনোই পর্যটক পুরুষ এবং হিন্দু বাছাই করে হামলা চালায়নি, এই প্রথম। তাই পর্যটকদের মনে যে ভয় দানা বাঁধবে এটাই স্বাভাবিক। তবে আশা রাখি আমরা সবই একদিন ঠিক হয়ে যাবে। আর ঘোড়া কত নিয়েছে আপনাদের? 2500। ও তো 3000 টাকা রেট বলেছিল। হ্যাঁ, এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। জায়গা সুন্দর, এটা মানতে হবে। হ্যাঁ, আপনাকে এখন বরফ দেখতে যেতে হলে অনেকটা হাঁটতে হবে। এই উন্মুক্ত জায়গায় কোথাও বরফ নেই, আছে ওই দূরে। এখানে জিপ লাইনও রয়েছে। অনেক রকম অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে। এই যে এগুলোও রয়েছে এখানে, এর মধ্যে আছে মানুষ পুরো উলটপালট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ হাঁটার পর একদম বরফের কাছে চলে এসেছি। আরো উপরে আমি দেখছি এদিকে ঘোড়া নিয়ে যাচ্ছে, কিন্তু এমন এমন চিটিং হয় বুঝতেও পারি না। এই দেখো, ও চলা ছোটে আসছে, এই যে ছোট আসছে স্লেজ গাড়িতে একাই। বৈশরণ ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেল, এখানে অনেকক্ষণ কাটালাম। আপনারা আসলে একটু আগে আসবেন, তাহলে এখানে 1 থেকে 1.5 ঘন্টা কাটাতে পারবেন, বেশ ভালো লাগবে। আর এটাকেই মিনি সুইজারল্যান্ড বলা হয়। হ্যাঁ, জায়গাটা অবশ্যই ভালো, মিনি সুইজারল্যান্ডের মতোই মনে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ঘোড়ায় আসাটাই কঠিন। তো যাই হোক, আমাদের শেষ হলো। এখন আমরা আবার ওই রুটে ঘোড়ায় করে ফিরে যাব কাদার ভেতর দিয়ে। চলুন। একদিকে বরফ আর একদিকে কাদা, এই কাদার রাস্তাই হচ্ছে ঘোড়ার। সব থেকে বেশি ডেঞ্জার এই জায়গা। এখন যদিও সব ঘোড়া ফিরছে, যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম ছিল। এই চলে এলাম আমরা, অনেক 3 ঘন্টার উপরে লাগলো আমাদের। আর ঠান্ডায় মাথায় টুপি পরতেই হয়েছে। এই পেহেলগামে আমরা চলে এসেছি, লিডার নদীর পাড়ে। এই হচ্ছে আমাদের কটেজ বা হোটেল। এই দেখা যাচ্ছে আমাদের কটেজ। এখন লাগেজ নিয়ে নিচে নামছি। হোটেল আইসল্যান্ড। আইসল্যান্ড তো, কিন্তু এত নিচে নামতে হচ্ছে। খুবই সুন্দর, লিডার নদীর একদম পাড়ে। ব্যাগ এখন যাই রুমের দিকে। হোটেল আইসল্যান্ড, এই আমরা আমাদের রুম। এটা খুবই সুন্দর। এ পাশে একটা বেড রয়েছে যেখানে 2 জন খুব ভালোভাবে থাকা যাবে, এবং এ পাশে আরও একটা বেড রয়েছে, এটাও খুব সুন্দর। আর এখানে 4টে চেয়ার, তার সঙ্গে 2টো টেবিল রয়েছে। এখানে রুম হিটার রয়েছে। এইদিকে অনেকগুলো ড্রয়ার দেখতে পাচ্ছি আমি, আর ট্রলি ব্যাগ এখানে রাখা হয়েছে। এখানে চায়ের সরঞ্জামগুলো যা আছে। এত সুন্দর আমাদের রুম পেয়েছি আমরা পেহেলগাঁওয়ে। আর এই জানলা থেকে বাইরে বেরোলে এই সামনে লিডার নদী একদম এই কটেজের পাশ দিয়ে বয়ে গেছে। এইবার আমরা টয়লেটে ঢুকছি। দেখুন, ওয়াশরুম অনেকটা বড় এবং অত্যাধুনিক বলা যায় পেহেলগাঁওয়ে। কতটা বসার জায়গা করা, এখানে দেখুন কতটা বসার জায়গা করা। মন ভরে গেল আমার। লিডার নদী এইখানে এসে আবার 2টো এক জায়গায় মিলিত হয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, লিডার নদীর একেবারে পাড়ে। আর ট্যুর পিকার্স মোটামুটি এরকম জায়গায় রাখে, আশপাশে কোথাও রাখবে বা এটাই রাখতে পারে। মানে এইটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। মানে এইখান থেকেই আপনি একেবারে এই নদীতে পড়বেন, লিডার নদী। সিঁড়িগুলো পুরোটাই কাঠের। ডাইনিং, হ্যাঁ হচ্ছে ডাইনিং স্পেস। এই হচ্ছে বুফে, এখানে আজকে আমাদের এই বুফেতেই খাওয়া দাওয়া চলবে।
রুম যেমন ভালো ছিল, লোকেশনটা যেমন ভালো ছিল, এনাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো। আমি যে প্যাকেজে ঘুরছি এই প্যাকেজের মধ্যে কিন্তু এটা ইনক্লুড রয়েছে, আর আপনারাও এটা পাবেন, শুধু দুপুরে খাবারটা বাদে, বারবার বলছি। আর এই যে আমার এখন রাতের খাবার, এটা খেয়েই কিন্তু এই ভিডিও আমার আজকে এখানে শেষ হবে। কালকে এই পেহেলগাঁওয়ে ABCD অর্থাৎ 3টি জায়গা মূলত ঘোরার আছে, এছাড়াও আর অনেক পয়েন্ট আছে, সেগুলোতে আমরা যাব না। এই 3টি ঘুরে দেখাবো আপনাদের। তারপর এখান থেকে আমরা আবার চলে যাব কাটরা। লিটল প্রিন্সেস এখন দোল খাইছে, ও বিরাট খুশিতে আছে, এমন একটা জায়গায় আছে